মানকাত্মক বিধি এটি নতুন কিছু নয়। তোমরা এর আগে রিপ্লেসমেন্ট এবং ইনফারেন্স এগুলো করেছো। রিপ্লেসমেন্টের যতগুলো রুলস তোমরা জানো, আর হলো ইনফারেন্সের রুল এগুলো জানা আছে। আর এই মানকাত্মক বিধিতে রুলস কয়টা আছে? 4টা রুলস আছে। এই 4টা রুলসকে আমরা বলবো একটা ইউআই, আমি ডান দিকে এগুলো লিখে নেই তাহলে সুবিধা হবে। ইউ আই, একটা হচ্ছে ইউ জি, একটা ই আই, আর একটা হলো ই জি। এই রুলস গুলা একটু জানতে হবে তোমাদের। ইউআই এটাকে আমরা বলবো সার্বিক বচনের মানক, এটা হলো তুলে দেওয়ার বিধি। আর এটা হলো সার্বিক বচনের মানক যুক্ত করার বিধি। এটি হলো বিশেষ যে বচন সেখানে মানক তুলে দেওয়ার বিধি, আর এটা যুক্ত করার বিধি। সহজে মনে রাখার নিয়মটা হলো জি থাকলে মনে করবো যে যুক্ত করা, এখানেও জি আছে, এটাও যুক্ত করা। আর আই থাকলে মনে করবা যে এগুলো তুলে দেওয়া। তো তুলে দেওয়ার সূত্র যদি এক কথায় বলি আমরা, কয়টা আছে এখানে? কোনটা কোনটা তুলে দেয়া? আর যুক্ত করার বিধি কয়টা আছে? ইজি। তো আমাদের পরীক্ষায় কিন্তু বা এগুলো যখন আমরা সমাধান সলিউশন করতে যাব একটু আইডিয়ার উপর রাখবে, যদিও এগুলো আমাদের ওইভাবে প্রয়োগের কোনো ক্ষেত্র নাই। প্রথমে হলো ইউআই বিধিটা। ইউআই বিধি এক্স, এটাকে আমরা বলতেছি সার্বিক মানক। সার্বিক মানকের যেটা চিহ্ন সেটা হলো কি এক্স, আর তার সাথে থাকবে হলো মানকবদ্ধ একটা বচন। এটা একটা সার্বিক মানকের। এখন মানক তুলে দেওয়ার বিধি, এটাকে আমরা বলেছি আগে মানক তুলে দেওয়ার বিধি। তাহলে মানক মানে কি? মানক কোনটা এখানে? এক্স। এ তুলে দেওয়ার যখন বিধিটা হবে তখন এরকম দিয়ে ভি। ভি মানে এখানে যে কোনো একটা ব্যক্তি প্রতীক। ক্লিয়ার? এটা আমাদের এক্স থাকলে বুঝবো এটা সার্বিক মানক, এটার দিকে খেয়াল করি আমরা। আর সার্বিক মানক তুলে দেওয়ার বিধিটা হলো ইউআই। সুতরাং যদি এরকম থাকে আমরা এরকম করতে পারি। এবার এটাতে হবে মানক যুক্ত করার বিধি। মানক যুক্ত করার বিধি, এখানে কোনো মানক নাই, এখানে ওয়াই লিখেছে। ওয়াই মানে অপরিকল্পিতভাবে একটা বিষয় আমরা গ্রহণ করেছি। এখানে কোনো মানক যুক্ত নাই। ইউজি মানে কি? মানক যুক্ত করব আমরা। তাহলে মানক যুক্ত করার বিধি ইউনিভার্সাল সার্বিক, তাহলে এক্স হতে হবে। আর মানক যুক্ত করার বিধি তখন এক্স। এটা একটু নিচে লিখি তাহলে সুবিধা হবে। ই আই। এখন ই আইটাকে কি বলা হইতেছে? মানক তুলে দেওয়া। তাহলে মানক আছে এরকম একটা আমরা বচন নেই ইআই এর, এটা উল্টো দিকে ই, আমরা সহজে মনে রাখার জন্য বলি উল্টো দিকে ই। আসলে এটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এটা তোমাদের আসবে না পরীক্ষায়, অনেক সময় কোনোবারও আমি দেখিনি, তারপরে ওটা মনে রাখবে এইভাবে। মানে আরো যদি বাংলায় বলি যে দেয়ার এক্সিস্ট, মানে কিছু একটা আছে, এখানে কোনো কিছুর একটা অস্তিত্ব আছে, অর্থাৎ বিশেষ মানকের প্রতীক হিসাবে এটা ধরা হয়। এটা বিশেষ মানকের প্রতীক, তার সাথে এখন ইআই। ইআইটা হলো তুলে দেওয়ার বিধি। তাহলে এটা যদি আমরা তুলে দেই, সুতরাং চিহ্ন দেব ভি, যে কোনো ব্যক্তি প্রতীক চিহ্ন হিসেবে এটা লেখা হয়।
আর একটা থাকলো ই জি, ইজি। ইজি মানে কি? যুক্ত করা না তুলে দেওয়া। কি যুক্ত করব? সার্বিক মানক না বিশেষ মানক? আর বিশেষ মানকের চিহ্ন কোনটা? উল্টা দিকে ই, যেটা সহজে মনে রাখা তোমাদের বিষয়। এই চারটা বিধি আছে হলো আমাদের মানকাত্মক বিধি। এখন মানকাত্মক বিধি করার সময় যে কয়েকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে যে কোনগুলা বচন সার্বিক, কোনগুলা বিশেষ, এটা জানা। সার্বিক বচন জানার সহজ উপায় কি? যে যেগুলোতে এক্স থাকবে, এক্স দ্বারা যেগুলো মানক থাকবে সেগুলো হলো সার্বিক বচন। আর সার্বিক বচনে কি থাকে? এই চিহ্নটাকে কি বলে? ইমপ্লাইজ। সার্বিক বচনে ওটা থাকবে আর হলো ইমপ্লাইজ। যেমন একটা তোমাদেরকে দেই, এম এক্স ইমপ্লাইজ এস এক্স। এই বচনটা দেখলে আমরা বুঝবো কি এটা একটা সার্বিক বচন। দুভাবে বোঝার উপায়, এখানে একটা ইমপ্লাইজ যুক্ত আছে, সামনে এক্স মানেই সার্বিক। এখন বিশেষগুলো কিভাবে থাকে? বিশেষগুলো থাকে এই থাকবে, তাহলে ঠিক উল্টোটা হয়ে যাবে। আর এখানে থাকবে অ্যান্ড, অ্যান্ড চিহ্ন দিয়ে। এরকম বচন থাকলে বুঝবো আমরা বিশেষ মানক। ক্লিয়ার কথাটা? এখন এখানে একটু তোমাদেরকে আমি প্র্যাকটিস করাই। ধরো এরকম একটা বচন আছে, এটা এটা কি বচন তোমরা কিভাবে বুঝবা? সার্বিক না বিশেষ? ইমপ্লাইজ থাকলে সার্বিক। এখন যদি বলি এই বচনটাতে মানক যুক্ত করতে হবে, মানক যুক্ত করতে গেলে কোন বিধিটা নিতে হবে আমাকে? কেন আমি এটাও তো মানক যুক্ত করে, এটা নিব না কেন? এটা হলো সার্বিক, এটা হলো সার্বিক। তাহলে যদি আমি এখন যে কোনো মানক যুক্ত নাই, তাহলে এটার নাম তখন কি হবে? মানক যুক্ত না থাকলে এখন সে ইউআই এ আছে। এখন যদি আমি মানক যুক্ত করি, যেহেতু সার্বিক বচনে মানক হিসেবে এক্স ব্যবহার হয়, মানক যুক্ত করলে ইউ জি। এই বচনটা কি বচন? এখন বিশেষ। কেন বিশেষ? অ্যান্ড দ্বারা যুক্ত। এটাতে আমরা মানক যেহেতু যুক্ত নাই, তখন এই বচনটার নাম কি হবে? ইআই। ইআই মানে এখানে কোনো মানক আছে দেখো? নাই। এখন যদি আমি মানক যুক্ত করতে যাই, তখন এটার নাম হয়ে যাবে ইজি, আর সামনে একটা মানক দিতে হবে এক্স। এটা বোঝা গেছে? আচ্ছা, এটা একটা কমন সূত্র বচন বোঝার, কিভাবে মানক যুক্ত করতে হয়, মানক তুলে দিতে হয়। আমরা কিছু প্র্যাকটিসে যাব এখন। প্র্যাকটিসে গেলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। একদম টোটালি যারা নিউ, তাদের জন্য এটা বেস্ট ক্লাস। নতুন করে ভাবার কারণ নাই যে আগে তো আমি জানি না, আগে কিছুই জানার দরকার নেই, এখান থেকে শুরু করলেও হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে, একটা গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হলো আমাদের কোশ্চেনগুলো থাকে কিভাবে? কোশ্চেনে কিরকম আছে দেখো তো, কারো কাছে আছে নাকি কোশ্চেন? নিচের যুক্তি দুটোর বৈধতার আকারগত প্রমাণ গঠন করো। যুক্তি মানে কি? যুক্তি মানে যেখানে আশ্রয় বাক্য থাকবে এবং সিদ্ধান্ত থাকবে, সেটাকে আমরা বলি যুক্তি। তোমাদের বইয়ের থেকে আমি একটা নিয়েছি, সেটা দেখো, যেরকম থাকে আর কি কোশ্চেন গুলোতে। এক্স এফ এক্স ইমপ্লাইজ এইচ এক্স। নাম্বার 2, এক্স জে এক্স ইমপ্লাইজ নট এইচ এক্স। সুতরাং এক্স জে এক্স
implies not fx। এটা একটা তোমাদের প্রবলেম, সমস্যা। এই সমস্যার সমাধান, এটাকে আমরা বলতেছি একটা মানকাত্মক বিধি, মানকাত্মক যুক্তি। কেন যুক্তি? যুক্তি কারণ এখানে এটা একটা আশ্রয় বাক্য, এটা একটা আশ্রয় বাক্য, আর এটা হলো সিদ্ধান্ত। এখন আমাকে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে এই সিদ্ধান্তে আসতে হবে। মানকাত্মক বিধি প্রয়োগ মানে এই বিধিগুলা সাধারণত কোথায় ব্যবহার হয়? এই বিধিগুলা প্রথমে একটু ব্যবহার হবে তুলে দেওয়ার ক্ষেত্রে, আর সিদ্ধান্তে গিয়ে যুক্ত করার ক্ষেত্রে। যেমন এখানে সিদ্ধান্তে আমরা কি দেখতেছি? মানক আছে কি নাই? আছে, অর্থাৎ তাহলে মানক যুক্ত করার বিধি একটা লাস্টে আসবে। কি বিধিটা আসবে সেটাও আমরা বুঝে নিতে পারি। যেহেতু এটা সার্বিক মানক এক্স থাকলে, সার্বিক মানক এবং যুক্ত হয়েছে, লাস্ট অ্যান্সারটা আসবে ইউজি বিধি দিয়ে। ক্লিয়ার এতটুকুই? এখন আর বাদ বাকি কি নিয়ম অ্যাপ্লাই করতে হবে? আমরা এর আগে রুলস অফ ইনফারেন্স এবং রুলস অফ রিপ্লেসমেন্ট, এগুলো সূত্র লাগবেই। তাহলে প্রথমে আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে, এগুলো দু ধরনের বা তিন ধরনের থাকে। এটা একটা ধরন, এখানে প্রত্যেকটা বাক্যই সার্বিক। কিভাবে বুঝলো সার্বিক? এক্স এবং ইমপ্লাইজ, আমরা দুইভাবে বুঝতে পারি, প্রত্যেকটাই হলো সার্বিক বাক্য। আর আমার প্রথম কাজ হবে, সার্বিক বাক্য থাকলে আমি যে কোনো একটা নিয়ে কাজ শুরু করতে পারি, যে কোনো আশ্রয় বাক্য নিয়ে। কিন্তু যদি একটা সার্বিক থাকে, একটা বিশেষ থাকে, সেক্ষেত্রে আমি বিশেষ থেকে শুরু করব। আরেকটা বিষয় হলো, যদি সার্বিক থাকে তাহলে একটা দুটো বিষয় আছে, একটা ডব্লিউ একটা ওয়াই নামক বিষয় আছে। একটাতে আমাদের ডব্লিউ নিতে হবে, একটাতে ওয়াই। আমরা ডব্লিউ নিব হলো যখন আমরা সবগুলো যদি সার্বিক হয় তাহলে ওয়াই। এটা একটু মনে রাখবা, এখানে লিখে রাখি, সব সার্বিক হলে ওয়াই। আর যদি সার্বিক বিশেষ থাকে, এটা একটা নিয়ম। সব সার্বিক মানে কি? সব আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত সব সার্বিক। আর সার্বিক বিশেষ মানে কি? আশ্রয় বাক্য, সিদ্ধান্ত এগুলোর মধ্যে মিশেল যদি থাকে সার্বিক বিশেষ টাইপের, তাহলে ডব্লিউ যে কোথায় নেব আমরা যখন করতে যাব তখন বুঝতে পারবো। এখানে সবগুলো কি সার্বিক, তাহলে আমি এখন এটার যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। এটা নিয়ে করি, আমি মানক তুলে দেব। এখানে মানকটা হলো এক্স, মানক তুলে দেই। এই জায়গাটা এক্স এর বদলে আমি নিব ওয়াই, ইমপ্লাইজ এইস ওয়াই। এটা কোন বিধিতে তুললাম? তোলার বিধি কোনটা? ইউ আই। এখানে কোনো মানক নাই, এখানেও কোনো মানক নাই, অর্থাৎ এটার নাম হয়ে গেল ইউ আই। তারপরে ওয়ানের ইউআই। এখন চারে কি হলো? এটার আমরা মানক তুলে দেই। এটার মানক তুলে দিলে যে এক্স ইমপ্লাইজ নট, এটা ওয়াই, এইচ ওয়াই। এটা বিধি হলো 2 এর ইউআই করলাম। 5-এ গিয়ে আমি কি করলাম? কি করা যায়? 3-এর ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মানে নট, হ্যাঁ, এগুলো হলো কিসের সূত্র? এটা রিপ্লেসমেন্ট না ইনফারেন্স? নট এফ ওয়াই। 3-এর করলাম ট্রান্স। তারপর এখন দেখা যায়, এখন তোমরা এইচএস বিধি তোমরা এর আগে জানো। এইচএস বিধিটা কিরকম একটু দেখাই। এইচএস বিধি মনে আছে? পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, সুতরাং
q ইমপ্লাইজ r। তো এই বিধিটা আমরা এখানে প্রয়োগ করি, অর্থাৎ দেখো যে এটা অমিট হয়ে যাচ্ছে, থাকতেছে 6 নম্বরে গিয়ে ইমপ্লাইজ y 4 আর 5 এইচএস। এখন দেখো চিন্তা করে কি করা যায়। অলরেডি দেখো আমাদের 6 নম্বরের সঙ্গে সিদ্ধান্ত বাক্যটার একটা সামঞ্জস্য চলে আসছে। এটা থেকে মানক আছে না নাই? এখন আমরা মানক যুক্ত করব। মানক যুক্ত, এটা কি বাক্য, সার্বিক না বিশেষ? আমরা সার্বিক নিয়ে কাজ করছিলাম। সার্বিক বাক্যে মানক যুক্ত করার বিধি হলো ইউজি। তাহলে বিধির নাম ইউজি, মানক যুক্ত করে দেই। মানটা হবে এক্স, তারপরে হলো এখন ওয়াই উঠে যাবে, আবার ইমপ্লাইজ নট এফ এক্স। এটা আমরা 6 নম্বরটাকে করলাম ইউজি। এখানে আমার সবগুলা কি বাক্য ছিল? সার্বিক। এবার আমরা একটা অন্য ডিজাইনে যাব। কারো কোনো আপত্তি এটা নিয়ে? আমি করতে দিলে নতুন করতে পারবে? আমি যদি এখানে ব্যাখ্যা করতে বলি আসে পারবে? আশা লাগবে। এবার একটা ভিন্ন ধরনের প্রথম আশ্রয় বাক্যে cx implies not dx. Number 2, ex, এটা c and ex. dx। আমি দুই একজনকে প্রশ্ন করি, দাঁড়াও। এখানে কয়টা আশ্রয় বাক্য আছে? এটা একটা, এটা একটা, আর এটা হলো সিদ্ধান্ত। এই আশ্রয় বাক্যটা সার্বিক না বিশেষ? কিভাবে বোঝা গেল? এক্স আছে। আর এই আশ্রয় বাক্যটা বিশেষ, কিভাবে বোঝা গেল? ইএক্স, উল্টা দিকে ইএক্স আছে। এখন আমরা বলেছি যদি সার্বিক বিশেষ এরকম থাকে তাহলে কি নিতে হবে? ডাব্লিউ। এই যে আমাদের যে এগুলো আছে, এক্স এর জায়গাটায় আমরা নেব ডাব্লিউ। সবগুলো যদি এক্স হইতো, এটাও যদি এক্স হইতো তাহলে নিতাম ওয়াই। সিট ডাউন। এখন আরেকজন, এখানে মানক যুক্ত আছে না নাই? এটা সার্বিক মানক যুক্ত আছে না বিশেষ মানক? এই বিশেষ মানকটার তাহলে নাম কি? যেটা যুক্ত করার বিধিটার নাম কি বিশেষে? ইজি। এই যে এখানে ইজি যুক্ত করা, তাহলে সিদ্ধান্ত আমার কিভাবে হবে? ইজি দিয়ে। আর বাদ বাকি আমি ইনফারেন্স এবং রিপ্লেসমেন্টের রুলস প্রয়োগ করব। এক্ষেত্রে একটা নিয়ম হলো, যদি সার্বিক বিশেষ এই আকারে থাকে সেক্ষেত্রে প্রথমে বিশেষ বাক্যের মানকটা তুলতে হবে। এই বাক্যের মানক আমি আগে তুলবো না, এই বিশেষ বাক্যের যে মানক সেটা তুলবো। সিট ডাউন। এটার মানক তুলি, তাহলে পড়ে থাকলো কি? সি এক্স। এক্স এর জায়গায় কি লিখবো? বলা আছে ডাব্লিউ এন্ড মানক তোলার বিধি। এটা কত নম্বর? 2। 2 এর আমরা কি করলাম? ইআই। ক্লিয়ার? এটা এটুক জায়গা। তারপর আমরা এটারও মানকটা তুলে নেই। এটার মানকটা তুলে কি দাঁড়াচ্ছে? সি ডব্লিউ ইমপ্লাইজ নট ডি ডব্লিউ। এটা 1 নম্বর থেকে মানক তুললাম। মানক, এটা কি বাক্যের মানক ছিল? সার্বিক বাক্যের মানক তোলা মানে মানক নাই, ইউআই বিধি দিয়ে আমি মানক তুলে দিলাম।
এখন আমার টার্গেট কি, এই এরকম দুটো নিয়ে আসা। এটা কনজাংশন করলে দেখা যাচ্ছে অ্যান্সার আমার চলে আসবে। একটা যদি আলাদা EX নিতে পারি আর একটা নট DX নিতে পারি, এই যে তাহলে এটাকে সিম্পল, হ্যাঁ এটা সিম্পল করা যাবে। 5 নম্বরে সিম্পল করি, পরে আবার কমিউটেশনও করতে হবে। কমিউটেশনও করা যেতে পারে, সিম্পল, যে কোনো একটা আগে করলেই হলো, নো প্রবলেম। হোক, আমরা আগে সিম্পল করলাম, CW নিলাম। 3 নম্বরটা হলো সিম্পল। 6 কে করলাম এটার সাথে এটা যদি আমরা এমপি করি, 4 আর 5 এমপি করলে পড়ে থাকলো নট DW, 4 এবং 5 এমপি বিধি। সাথে এখন 3-এর কমিউটেশন, উল্টায় কমিউটেশনটা হলো উল্টে দেওয়া, EW and CW। 3 নম্বর গেল কমিউটেশন। কমিউটেশনের পর আবার সিম্পল, EW। এই যে আমাদের টার্গেট ছিল একটা এরকম একটা আলাদা বের করা, সেটা আমার এই যে এখানে বের হলো। আর নট DW এরকম একটা বের করা, সেটা এই যে আমার 6 নম্বরে বের হয়েছে, 6 আর 8-এ বের হয়ে গেছে। এখন এই দুটোকে আমি কনজাংশন করব। কোনটা কোনটা কনজাংশন, তাহলে EW কনজাংশন নট DW, 8 আর 6 কনজাংশন, 8 আর 6 কনজাংশন। এখন আমরা সমাধানে চলে এসে গেলাম, এটা মিলে গেছে। এখন শুধু আমরা আবার মানক বদ্ধ করব। মানক আর বাক্যটা কি, আমাদের কি, এটা সিদ্ধান্তটা হলো বিশেষ। মানক বদ্ধ করার বিধি হলো ইজি। তাহলে মানক আমি নিলাম, বিশেষ মানক। তারপরে আমি W আর থাকবে না, আমি আবার X এ ফিরে যাব, and not DX। 9 নম্বরটাকে আমরা করলাম EG। ক্লিয়ার? সার্বিক, এই কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই করতে হবে আমাদের। খুব সহজ আসে, শেষের দিকে আমরা দেখা যায় যে নজর দিই না, জন্যে এটাতে কোনো আমাদের টেনশন নেই, কোনো চাপ নিতে হয় না, খুব ইজি হয়ে যায়। এখন একজন এসে একটা প্র্যাকটিস করাও দেখি, কেমন জানলা? তোমাদের কোশ্চেন আছে এবার যেটা আসছে পরীক্ষায়, সেখান থেকে এটা করো তো দেখি, আসো।